ওয়ালাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। পাবলিক সেক্টর এবং এনজিওর অ্যাকাউন্টিং এর বিষয় কোড হচ্ছিল 412-501 এর অধ্যায় নাম্বার 10। মাঝের অধ্যায়গুলো ম্যাথ ছিল না বলে এই জন্য আমরা ডাইরেক্ট 10 নাম্বার অধ্যায়ে চলে আসছি। তো এর আগের ভিডিওতে আমাদের বিগত অধ্যায়গুলোতে আলোচনা করা হয়েছে। যারা এই অধ্যায়গুলো নিয়ে দেখতে চান তারা প্লে লিস্ট থেকে দেখে নিতে পারেন। তো আমরা এখানে 7 নম্বর প্রবলেম করবো। তার আগে আমরা প্রতিটা অধ্যায়ের আগে শুরু করার আগে আমরা সূত্রগুলো জেনে নিই। তো এই বইয়ের প্রথমে অধ্যায় হচ্ছিল, আমরা আসলে প্রথমে দেখবো হচ্ছিল এখানে প্রতিটা শব্দের বাংলা বলে দিয়েছে। তো আমরা যারা বাংলা বুঝতে চাই না, বুঝতে চাই, তারা হচ্ছে এখান থেকে বুঝে নিতে পারেন। তো এরপরে আমরা এখানে কিছু আপনাদের সূত্র বা স্টেটমেন্ট দেখে নিব, যেটা হচ্ছে আমাদের ম্যাথ করতে সুবিধা হবে। তো আমরা এখানে বাংলা চার্ট বলে দিচ্ছি না, কারণ হচ্ছিল একটা জিনিস হলো কি, এই ম্যাথগুলো কিন্তু ইংরেজিতে করতে হয়। তো এরপরে হচ্ছিল আমরা এখানে চলে যাচ্ছি যে আমরা আসলে ডাবল ব্যালেন্স কারেকশন মেথড, দ্বৈত জের সংশোধনী পদ্ধতি যদি আমাদের কলকাতা ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট টি ফর্ম, যদি এস অন ডেট এখানে আসবে ক্যাশ বুক, আর আসলে ব্যাংক স্টেটমেন্ট। তো এখানে ব্যাংক অ্যাজ পার দ্য ডিপোজিট বুক হচ্ছে এই ঘরে বসবে। এর সাথে যোগ হবে হলো নোট রিসিভেবল কালেক্ট বাই ব্যাংক। নোট রিসিভেবল বাই ব্যাংকের থেকে যে নোটটা আসবে রিসিভেবল, সেটা আসলে এখানে আসবে, এবং ব্যাংক ইন্টারেস্ট ক্রেডিট ইন দ্য ব্যাংক স্টেটমেন্ট। আর আসলে চেক ফর ক্যাশ ডাইরেক্টলি ডিপোজিট ইনটু ব্যাংক আসলে এখানে বসবে। লেস বাদ যাবে আসলে ব্যাংক চার্জ মেনটেনশন ইনটু ডেবিট দ্য মেমো, এটা হচ্ছে বাদ যাবে। অ্যাড অথবা লেস যাবে হচ্ছিল ইরোর, এখানে এই ঘরে বাদ যাবে। আসলে ব্যালেন্স অ্যাজ পার ডিপোজিট বুক এই ঘরে। তো আমাদের এখানে ব্যাংক স্টেটমেন্টে আছে ছিল ব্যাংক এস পার ব্যাংক স্টেটমেন্ট আছে, ক্যাশ রেকর্ড ইন ডিপোজিট বুক আছে, তারপর ছিল ডিপোজিট ইন ট্রানজিট আছে হলো এখানে আছে, লেস চেক ডিপোজিট ইস্যু আছে, লেস অ্যাড আর লেস ইরোর এখানে এখানে মনে রাখতে হবে আসলে ক্যাশ বুকের ক্ষেত্রে ডেবিট ব্যালেন্স থাকলে ব্যাংকে টাকা জমা আছে, ক্রেডিট ব্যালেন্স থাকলে ব্যাংকে জমা অতিরিক্ত বোঝায়। আর হচ্ছিল পাসবুকের ক্ষেত্রে হচ্ছিল ডেবিট ব্যালেন্স থাকলে ব্যাংক জমা অতিরিক্ত বোঝায়, এবং ক্রেডিট থাকলে ব্যাংকে জমা আছে। আচ্ছা, এখানে মূল কথা ছিল, কথাটা একটু ঘুরাই লাগছে, ঠিক আছে। তো পাসবুক আর ক্যাশ বুকের এটাই হলো পার্থক্য। তো আমরা এখানে 10 নম্বর অধ্যায়ের প্রবলেম নম্বর 7 করবো। আর 7 কেন করবো এটা প্রশ্ন আছে না ভাই, আমরা কমন যেগুলো আসে সেগুলোই এই অধ্যায় থেকে করাই, ঠিক আছে। প্রতিটা অঙ্ক হচ্ছিল রিসার্চ করে আপনার যেগুলো কমন আসার মতো পরীক্ষায় সেগুলো আমরা আসলে করাচ্ছি। তাহলে আমরা 7 নম্বর প্রবলেমে চলে যাব। তো 7 নম্বর ম্যাথ আসার পরে এই যে 7 নম্বর ব্যতিক্রম বইয়ের হচ্ছে হলো 263 পেজ, 7 নম্বর পাবলিক সেক্টর এবং এনজিওর বইয়ের, ঠিক আছে। এরপর ছিল দ্য ফলোইং দ্য ডাটা টেক দ্য ফর্ম অফ রেকর্ড অফ এনজিও এস এ আশা অ্যাট খুলনা ব্রাঞ্চ ফর দ্য মান্থলি অফ জুলাই 2019, জুলাই 1 তারিখে ক্যাশ ব্যালেন্স 2 লাখ টাকা অ্যান্ড ব্যাংক ব্যালেন্স হচ্ছিল 10 লাখ টাকা। হচ্ছিল ডোনেশন রিসিভ ইন চেক অ্যান্ড ডিপোজিট ইনটু ব্যাংক, ডোনেশন রিসিভ করছে এবং ডিপোজিট করছে হলো চেকের মাধ্যমে 8 লাখ টাকা। তো এরপরে আসলে চেক ইস্যু অফ দ্য ডিস্ট্রিবিউশন অফ রুরাল এমসি লোন। এরপর হচ্ছিল 10 তারিখে আসলো চেক ইস্যু ও আরবান এমসি লোনস ডিস্ট্রিবিউশন, পেমেন্ট অফ স্টাফ লোন হচ্ছিল, লিগাল এক্সপেন্স আছে, কালেকশন অফ রুলার আসলে 1 লাখ, ইন্টারেস্ট রিসিভেবল অন লোন আছে 50,000, ইন্টারেস্ট স্টাফ অন লোন আছে 2%, 2,000 টাকা, এবং স্যালারি পেইড 80,000 টাকা, অ্যান্ড ব্যাংক চার্জ হচ্ছিল 500 টাকা। পেন্ডিং ক্যাশ ব্যালেন্স টু রিকিপ্ট 50,000 টাকা। প্রিপেড দ্য ডাবল কলাম ক্যাশবুক, ডাবল কলাম ক্যাশবুকের জন্য এটা হচ্ছিল আমাদের ক্যাশবুক, এটা হচ্ছিল আমাদের ডাবল কলাম ক্যাশবুকটা আমরা আগে এঁকে নিব, ঠিক আছে। তো আমরা এখানে ক্যাশবুকের জন্য ছক টেনে নেব। এটা হচ্ছে হলো আমাদের ব্যাংকের স্টেটমেন্ট, এটা হচ্ছে হলো ক্যাশের স্টেটমেন্ট, এটা হলো রেফারেন্স, আর হচ্ছিল অ্যাকাউন্ট টাইটেল আর ডেটটা, আর এখানে হচ্ছিল ডেট, তারপরে হচ্ছিল অ্যাকাউন্ট টাইটেল, তারপর হচ্ছিল রেফারেন্স, এরপরে হচ্ছিল ব্যাংক আর হলো ক্যাশ। তো আমরা এখানে প্রথমেই আমরা এখানে লিখে নিব হচ্ছে হলো কোম্পানির নাম হচ্ছিল আশা এনজিও। এরপর হচ্ছিল কি লিখতে বলতেছে, যেমন প্রিপেডা কলম ক্যাশবুক হচ্ছিল ক্যাশ বুক, এখানে কি বলছে ডাবল কলম বেল,
কলাম, ডাবল কলাম বলতে পারছে, ঠিক আছে। এরপর হচ্ছে হলো কত তারিখের, জুলাই মাসে, ফর দি মান্থ অফ জুলাই 2019। এরপরে হলো এই যে এখানে ডেট দিয়ে দিচ্ছে, তো এখানে আমরা আসলে দিয়ে দেবো ডেট, অ্যাকাউন্ট টাইটেল, এরপর হলো রিফার, ডেবিট, ক্যাশ টাকা, আর আসলে ব্যাংক টাকা। এখানে আসলে ডেট, কারণ ডাবল কলাম করতে পারছি, তার মানে এটা আসলে একটা এটা মানে আমরা জার্নালটাকে দুটা করতেছি। তো অ্যাকাউন্ট টাইটেল, রেফার, ক্যাশ, আর আসলে এখানে ব্যাংক টাকা। তো এরপরে আসলে আমরা প্রথমে হচ্ছিল এন্ট্রিটা, এখানে আমরা পুরো কলামটাকে সাজিয়ে নিয়েছি। তো সাজিয়ে নেওয়ার পরে এখানে আমাদের প্রথমেই বলছে দেখেন জুলাই 1 তারিখে ক্যাশ ব্যালেন্স, আমাদের আগে মনে রাখতে হবে এটা হলো ডেবিট, আর আসলে ক্রেডিট। তো এটা আসলে আয়, এটা আসলে ব্যয়ের, ঠিক আছে। আর হচ্ছে ব্যয় বা দায়ের, এখানে হচ্ছিল ক্যাশ জুলাই 1 তারিখে হচ্ছিল ক্যাশ ব্যালেন্স 2 লাখ টাকা অ্যান্ড ব্যাংক ব্যালেন্স হচ্ছিল 10 লাখ টাকা। এটা হচ্ছিল তাদের ক্যাশ হাতে আসছে, এটা আসলে শুরু করছে এই আশা কোম্পানি। আমি যেহেতু অঙ্ক করতেছি, এটা আসলে আশা কোম্পানি, আমি অঙ্কটা করতেছি, ঠিক আছে, আশা কোম্পানির হয়ে। তো এখানে আসলে জুলাই 1 তারিখের এন্ট্রি হবে হলো দেখেন ব্যালেন্স বিডি, আমি ব্যবসা প্রথমে শুরু করছিলাম আসলে 2 লাখ টাকাতে ক্যাশ, আর আসলে 10 লাখ টাকা দিয়ে হলো ব্যাংকের টাকা দিয়ে, নগদ দিয়ে এবং ব্যাংকের টাকা দিয়ে। তো এটা প্রথমে এন্ট্রি আসলে এটা। তো আমরা এখানে এটা ক্লোজ করে দিচ্ছি, তো আমরা এটাকে ক্লোজ করে দিলাম, কারণ একটা এন্ট্রি শেষ। এরপরে হলো আমরা দ্বিতীয় এন্ট্রিতে যাবো। পরেরটা বলছিল 4 তারিখে ডোনেশন রিসিভ ইন চেক অ্যান্ড ডিপোজিট ইনটু দ্য ব্যাংক, ব্যাংকের ডোনেশনটা রিসিভ করছে ইন দ্য চেকের মাধ্যমে। তাহলে চেকের মাধ্যমে যদি রিসিভ করে তাহলে টাকাটা কিন্তু আমাদের কাছে আসছে। তাহলে যদি আসে তাহলে আয় হলে কোন জায়গার আয়, এটা হচ্ছে ব্যাংকের আয়। এই যে ব্যাংকের 8 লাখ টাকা, তাহলে আমরা এখানে ব্যাংকের ঘরে 8 লাখ টাকা দিলাম, ঠিক আছে। এটা কোন খাতে, কয় তারিখের, এটা হচ্ছিল 4 তারিখের। আর হচ্ছিল এটা কিভাবে আসছে, ডোনেশন, ওকে, বোঝা গেছে। তাহলে এই এন্ট্রিটাও শেষ, আমাদের 4 তারিখেও শেষ। তারপরে হলো এরপর দেখেন 5 তারিখে হচ্ছিল চেক ইস্যু অফ ডিস্ট্রিবিউশন অফ রুরাল এমসি লোন 5 লাখ টাকা। চেক ইস্যু করছে কিসে, ব্যাংকে কিন্তু চেক ইস্যু হয়, ঠিক আছে, ওকে। ডিস্ট্রিবিউশন মানে প্রদান করার জন্য অফ রুরাল এমসি লোন মানে ক্ষুদ্র গ্রামীণ লোন, যেটাকে বলে এমসি লোন, মানে দায় হচ্ছিল কত, এই মানে অ্যাকাউন্ট থেকে টাকাটা চলে যাচ্ছে, তাহলে আমাদের কি ক্রেডিট পাশে বসবে। তাহলে এদের 5 তারিখে আমরা হচ্ছিল এখানে 2019 হচ্ছিল 5 তারিখে দেবো হলো জুলাই 5। আমাদের কি যাচ্ছে, এমসি লোন ইস্যু করে ফেলাছি, চেক ইস্যু করা হয়েছে মানে কি, টাকাটা দিতেই হবে বাধ্যতামূলক। এমসি লোন কিসের মাধ্যমে, ব্যাংকের মাধ্যমে 5 লাখ টাকা। 3, 2, 5, ওকে, 5 লাখ টাকা। এরপর হচ্ছিল 10 নম্বর চেক ইস্যু, আবার একটা চেক ইস্যু ফর আরবান এমসি লোন। এটা হচ্ছিল, এটাও ওই সেম লোনের গ্রামীণ ক্ষুদ্র ঋণ, আর শহর পর্যায়ের ঋণ, এটা আসলে এমসি লোন, একই জিনিস। তাহলে জুলাই 10 আসলে চেক ইস্যু করছে, আমরা আসলে ব্যাংকের মাধ্যমে চেক ইস্যু করা হয়েছে, চেক ইস্যু করছে তারা ডিস্ট্রিবিউশনের জন্য, মানে এই লোনটাকে মানে ছাড়ার জন্য, মানে যেটাকে বাংলায় বলে, ঠিক আছে। এমসি লোন হচ্ছে হলো, এই লোনের নাম হচ্ছিল আরবান এই লোনের নাম, ওকে। কিসের মাধ্যমে, ব্যাংকের মাধ্যমে, তাহলে 4 লাখ, ওকে, 4 লাখ টাকা। তো এটা 10 নম্বরটাও এন্ট্রি ক্লোজের পরে এরপর হচ্ছিল আমাদের 15 নম্বর অঙ্ক।
15 নম্বর অঙ্ক হচ্ছিল কি বলছে দেখেন, 15 নম্বর তারিখে পেমেন্ট টু স্টাফ লোন, পেমেন্ট করছে স্টাফ লোন। স্টাফরা লোন নেয় না, কর্মচারীরা লোন নেয় না আসলে অ্যাকাউন্ট থেকে, ঠিক আছে, এরকম লোন নিয়েছে। তাহলে স্টাফ লোন এটা হচ্ছিল আমাদের কি, আমাদের ক্যাশ বই থেকে টাকাটা চলে যাচ্ছে, তাহলে ক্রেডিটে আমরা দিতে বাধ্য। তাহলে হচ্ছিল 15 তারিখের হচ্ছিল স্টাফ লোন, লোন হচ্ছে হলো 50,000 টাকা। কিসের মাধ্যমে দিছি? পেমেন্ট টু স্টাফ। এখানে কিছু লেখা নাই, তার মানে কি ক্যাশে দিছি। লেখা নাই যেহেতু, সেহেতু ক্যাশে দিছি। এটা বুঝবো কিভাবে? দেখেন, প্রতিটা যেগুলা ব্যাংকের মাধ্যমে দিচ্ছে সেটা চেক লেখা আছে, ঠিক আছে, চেক লেখা আছে, ঠিক আছে, ব্যাংকের মাধ্যমে বা নাহলে ব্যাংক লেখা আছে। আর এটা কিন্তু কিছুই লেখা নাই, তার মানে কি ক্যাশে দিচ্ছে, পেমেন্ট মানে প্রদান করে দিয়েছি টু স্টাফ লোন, ঠিক আছে। এরপর হচ্ছিল 18 তারিখের লিগাল এক্সপেন্স। এক্সপেন্স মানে ব্যয়, ব্যয়টা আমরা আসলে সবসময় ক্রেডিটেই দেখাই। তো এনে আসলে 18, এটা আমরা ক্লোজ করে দিই। ক্লোজ করে দেওয়ার পরে ক্লোজ করে দিই। এখানে হচ্ছিল 18 তারিখ। 18 তারিখে হচ্ছিল লিগাল এক্সপেন্স মানে আইনি যে খরচটা, লিগাল এক্সপেন্স। এক্সপেন্সকে আমরা সংক্ষেপে লিখতে পারি। এটা আসলে কি ক্যাশের মাধ্যমে দিচ্ছি, কিছু লেখা নাই মানে ক্যাশ। ওকে, 18 তারিখে শেষ। এরপর হচ্ছিল আমরা এটা ক্লোজ করে দিলাম। এরপর হচ্ছিল 20 তারিখে কালেকশন অফ রুরাল এমসি লোন হচ্ছিল 1 লাখ টাকা। তো আমরা এখানে কালেকশন মানে পাইছি কোন লোনটা, এমসি লোন, রুরাল এমসি লোন। এই যেটা 5 তারিখের লোন টাকা থেকে আমরা 5 লাখ টাকা থেকে 1 লাখ টাকা পাইছি। 1 লাখ টাকা কি আমাদের কাছে আসছে, আমাদের মানে ক্যাশ আসছে, মানে টাকা পাইছি আমরা, আমাদের কি আয় হয়েছে, তাই হয়েছে না কি লোনের মাধ্যমে। তাহলে আমরা যদি এটাকে 20 তারিখে যেহেতু আমরা পাইছি, তাহলে 20 তারিখের এন্ট্রি দিয়ে হচ্ছে হলো কালেকশন। 20 তারিখে হচ্ছিল রুরাল এমসি লোন, এমসি লোন, এমসি লোন কত, 1 লাখ টাকা। কিভাবে পাইছি, কিভাবে পাইছি? ক্যাশে পাইছি। তাহলে আমরা ক্যাশটা লিখে দিলাম, ক্যাশে লিখে দিলাম। ওকে, আবার কি বুঝাইতে হবে? যদি বোঝাইতে হয় আবার বলি। যেমন এই লোনটা আমরা যখন দিছিলাম 5 লাখ টাকা, আমাদের কাছ থেকে ব্যাংকের মাধ্যমে 5 লাখ টাকা আমরা এই লোনটা দিছিলাম। কিন্তু এই 5 লাখ টাকা 20 তারিখে এসে কি হয়েছে, আমাদের কি আয় মানে তারা কি করছে, মানে কালেকশন। আমরা ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ, গ্রামে যে সাইকেল নিয়ে যে বৃহস্পতিবার শুক্রবারে যারা লোন নিতে আসে তারা কি কালেকশন করে না, কালেকশন করে একটা সময় অ্যাকাউন্টে দিয়ে দেয় বা ক্যাশে দিয়ে দেয়, ব্যাংকে জমা দিয়ে দেয়। যেমন এই এনজিওর অঙ্ক সন্ধ্যা দিয়ে গেছে 1 লাখ টাকা, এই 1 লাখ টাকা ক্যাশে দিয়ে গেছে। তাহলে আমরা কি এখানে আমাদের টাকাটা আসলে আমরা ডেবিট পাশে দেখাই দিই। তো এরপরে 25 তারিখের ইন্টারেস্ট রিসিভ অন এমসি লোন 5 লাখ টাকা ইন্টারেস্ট। এরপর বলে এই যে টাকাটা আমরা দিছিলাম মানে সুদে, সেই টাকাটা আমাদের ইন্টারেস্ট আসছিল 25 তারিখে, একদম হচ্ছিল 5 তারিখে দিছিলাম, 25 তারিখে চলে আসছে। 25 তারিখের ইন্টারেস্ট রিসিভেবল, ইন্টারেস্ট রিসিপ্ট, রিসিভ হচ্ছিল 50 লাখ টাকা এমসি লোন। এই লোনের টাকাটা আমরা পাইছি ক্যাশের মাধ্যমে, তাহলে ক্যাশ 50 লাখ টাকা। তারপরে ছিল এরপর 30 তারিখে ইন্টারেস্ট অন স্টাফ লোন। স্টাফকে আমরা কখন টাকা দিয়েছিলাম দেখেন তো, এই যে 15 তারিখের স্টাফটা 50,000 টাকা, এর কত ইন্টারেস্ট পাইছি মানে লাভ পাইছি, ঠিক আছে, 2,000 টাকা। তাহলে এখানে আছে কয় তারিখে, 30 তারিখে টাকা যেহেতু আমি পাইছি 15,000 থেকে ইন্টারেস্ট পাইছি, মানে ইন্টারেস্ট নেই না যে 2%, 10%, 10% আমরা ব্যাংকের থেকে লোন নিই না ওরকম, এটা আসলে এই এনজিওর অঙ্ক। তো এরপরে ইন্টারেস্ট 30 তারিখে যদি আমরা ইন্টার দিই, ইন্টারেস্ট অন স্টাফ লোন কত, 2,000 টাকা, টাকাই পাইছি ক্যাশ 2,000 টাকা। এরপর হচ্ছিল 31 টাকা স্যালারি পেইড 80,000 টাকা অ্যান্ড ব্যাংক চার্জ হচ্ছিল 500 টাকা। স্যালারি পেইড করছি, স্যালারি হচ্ছিল মজুরি আমরা দিয়ে দিয়েছি। মজুরি দেওয়ার পরে এখন আমাদের এন্ট্রি হচ্ছিল 31 তারিখে দেখেন, স্যালারি পেইড 80,000 টাকা অ্যান্ড ব্যাংক চার্জ হচ্ছিল 500 টাকা। স্যালারি আমরা পেইড করছি এবং সাথে ব্যাংকের যে চার্জ আসে, যেমন অ্যাকাউন্ট খুললে যেমন SMS সার্ভিস চার্জ কাটে না আমাদের বছরে বা মাসের শেষে, যেমন এটা জুন মাসে 6 মাসে কিন্তু একবার কাটে। তো এরপরে আমাদের মাসও যেহেতু শেষ, যেমন 31 তারিখে এবারে আমাদের কিন্তু স্টাফদেরকে কিন্তু বেতন দিতে হবে। তো বেতন দিলে আমাদের এখানে এএনটিরা আমাদের কাছ থেকে কিন্তু 80,500 টাকা কিন্তু চলে যাচ্ছে। কোন কোন খাতে, সেটা স্যালারি খাতে এবং হচ্ছে ব্যাংক চার্জের খাতে। তাহলে আমাদের যদি চলে যাচ্ছে টাকা, তাহলে সেটা আমরা ক্রেডিট কার্ডে বসবে। তাহলে
তো চলে যাচ্ছে 31 তারিখে আমরা যেহেতু দিছি, তাহলে হলো স্যালারি হচ্ছিল স্যালারি এক্সপেন্স হচ্ছিল 80,000 টাকা। 80,000 টাকা কোন খাতে আছে? ক্যাশের থেকে চলে আসছে, নগদ। আর হচ্ছিল ব্যাংক চার্জ হচ্ছিল, যেহেতু লেখা নাই তাহলে ব্যাংক চার্জ হচ্ছিল BANK ব্যাংক চার্জ হচ্ছিল 500 টাকা। ঠিক আছে, ব্যাংক চার্জ হচ্ছিল ব্যাংকের ঘরের থেকে যাচ্ছে, তাহলে ব্যাংকের ঘরের থেকে 500। ওকে, এরপরে হলো আমরা এই এন্ট্রিটাকে ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দেওয়ার পরে 31 থেকে আর একটা আছে অঙ্ক ম্যাথ, সেটা হচ্ছিল এন্ট্রি 31-এ এন্ডিং ক্যাশ ব্যালেন্স টু বি কিপ 50,000 টাকা। এন্ডিং ক্যাশ ব্যালেন্স টু কিপ, এন্ডিং ব্যালেন্স আমাদের বছর শেষে মাস শেষের যে খরচটা বা যে ক্যাশটা থাকে সেটা ছিল আমরা এন্ডিংয়ে দেখাই। তাহলে ছিল 31 তারিখের ব্যালেন্স সিডি, শুরু করলে বিডি হয়, শেষ করলে সিডি হয়। তাহলে কত? 50,000 টাকা ক্যাশে। এখানেই বলে দিচ্ছে ক্যাশ ব্যালেন্স। আচ্ছা, ক্যাশ ব্যালেন্সে 50,000 টাকা। তো এখানে আমাদের প্রতিটা ঘরের আমরা এখানে টাকাটা টেনে দেখবো ছিল এখানে ছিল আপনার 18 লাখ টাকা এই পাশে আসে, এই পাশে এসে হলো তো আমরা এখানে আগে দেখবো যে কোন ঘরের টাকাটা আগে বেশি, তাহলে সেটা আমরা আগে বসাবো। তাহলে এটা হলো 3,50,000 3,52,000। এখানে হচ্ছিল ক্যাশ ব্যালেন্স হলো 3,52,000 টাকা, 3,52,000 টাকা। ওকে, এটা হচ্ছিল 3,52,000। এখানে হচ্ছে হলো আপনার এই ঘরে হচ্ছিল 18 লাখ, আর এই ঘরে কত আছে? এই ঘরে হচ্ছিল 70, 50,000, 20,000, 80,000, আর হচ্ছিল 50,000, 2 লাখ টাকা। তো 2 লাখ টাকা যেহেতু আছে, সেহেতু হচ্ছিল এখানে 2 লাখ টাকা আছে। আর এই ঘরে কত আছে? 3,52,000। এই যে 3,52,000টা এই ঘরে নিয়ে আসলাম, 3,52,000। ঠিক আছে, এই ঘরে তাহলে আমাদের মাইনাস হলো 3,52,000। 3,52,000 থাকলে 1,52,000 টাকা আসলো আমাদের ক্যাশের থেকে। এখানে আসলে জায়গা নাই, তো এখানে আমরা ছোট করে লিখে দিচ্ছি ব্যাংক সি 1,52,000 টাকা। এই 1,52,000 টাকা এখানে চলে আসবে। 31 তারিখের এন্ট্রি ক্যাশ ডিফারেন্স হলো সি 1,52,000। ও ক্যাশ যেহেতু এনে ব্যাংকে যাবে 1,52,000, তাহলে এলো এখানে এই ঘরে আসলো 19,52,000 টাকা। দেখেন 19,52,000, 22,52,000। ঠিক আছে, তো এখানে এরপরে হচ্ছিল ব্যালেন্সের পাশে 19,52,000 টাকা বেশি বলে এই পাশে বসিয়ে দিলাম 19,52,000। ঠিক আছে, 19,52,000 বেশি হওয়ার কারণে তো এই পাশে আমরা একটা ঘর নিয়ে নিয়েছি, যেহেতু বেশি জায়গা হচ্ছে না। তো 19,52,000 টাকা। এখন 19,52,000 টাকা থেকে আমরা যে দেখেন এই টাকাগুলো 19,52,000 টাকা থেকে দেখেন 19,52,000 এখানে আসলো 9,05,000 টাকা। 9 লাখ হচ্ছে হলো 5 লাখ, এখানে হচ্ছে 5 লাখ, আর হচ্ছে হলো 4 লাখ, 3, 2, 4, 5, আর এখানে 500, তাহলে 9,05,000। আর এখানে ছিল আমাদের মাইনাস হলো কত লাগছে? 19,50,000, 19,52,000 টাকা। তাহলে 10,51,000 টাকা। 10,51,000 টাকা কি আমাদের হচ্ছিল ব্যালেন্স সিডি, আমরা এই ঘরে লিখে দিলাম। ঠিক আছে, ওই যেহেতু জায়গা হচ্ছে না, ব্যালেন্স সিডি হচ্ছিল 10,51,500 টাকা। আর হচ্ছিল এই সাইডে হচ্ছিল আমাদের কত? এই পাশে আমাদের ব্যালেন্স সিডিতে ছিল, মানে এন্ডিংয়ে ছিল 50,000, আর এই পাশে হলো কত আসছে? 10,51,500। তাহলে এখানে যেহেতু সিডিতে আছে, তাহলে আমরা এই পাশে আগস্টের 1 তারিখে এই 1 তারিখের এন্ট্রি দিয়ে দিব হচ্ছিল ব্যালেন্স বিডি। ওই মাসের শুরুতে হচ্ছিল আমাদের কত আছে? ওই পাশে হচ্ছিল শুরুতে হচ্ছিল 50,000 টাকা, 50,000, আর ও পাশে ছিল
10,51,000 টাকা হলো ব্যাংকে, 500, এই যে এই টাকাটা সিটিতে চলে আসলো। তো এই ছিল এই ম্যাথটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং ইম্পর্টেন্ট অঙ্ক পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ। Fearless.